সুদানের সেই লালচে মাটিতে আজ রক্তের গন্ধ মিশে গেছে। একসময় যেখানে বাচ্চারা স্কুলে যেত, সেখানেই আজ পোড়া ধোঁয়ার মাঝে পড়ে আছে তাদের খাতা। মায়ের কোল ফাঁকা, কারণ তার ছেলে সেই যুদ্ধে হারিয়ে গেছে। যে যুদ্ধ শুরু হয়েছিল সোনার জন্য, কিন্তু শেষ হয়েছে মানুষের মর্যাদা হারানোর মধ্য দিয়ে। এটা শুধু এক দেশের গৃহযুদ্ধ নয়, এটা আফ্রিকার বুকে লুকিয়ে থাকা এক অদৃশ্য হাতের খেলা। যে হাত সোনার খনির ভিতর থেকে ডলার টেনে নিচ্ছে, আর অপর হাতে অস্ত্র দিচ্ছে সেই আগুনের লড়াইয়ের জন্য। আজ আমরা জানব কিভাবে ইউনাইটেড আরব আমিরাত ও ইসরায়েল এই যুদ্ধে আগুন জ্বেলে দিয়েছে, সুদানকে রক্ষায় তুর্কি, ইজিপ্ট আর ইরান এর ভূমিকা, আর কেন সুদানের মানুষ এই রক্তের খেলার দাম দিচ্ছে প্রতিদিন। এটা শুধু সোনার যুদ্ধ নয়, এটা মানুষের আত্মার যুদ্ধ। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সুদানের গৃহযুদ্ধের পেছনে যে শক্তি কাজ করছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স, যা মূলত ভাড়াটে ও প্যারামিলিটারি বাহিনী, তাদের হাতিয়ার, প্রশিক্ষণ এবং কৌশলগত সমর্থন এসেছে এই দুই দেশের কাছ থেকে। ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তারা সুদানের সরকারি সেনার কৌশলগত কথোপকথন ট্র্যাক করেছে। প্রতিটি কমান্ড, প্রতিটি স্থানান্তর, প্রতিটি অস্ত্র সরবরাহ সবকিছু নজরে রেখেছিল পেগাসাস। এই তথ্যের ভিত্তিতে আরএসএফ দ্রুত এবং পরিকল্পিত হামলা চালাতে পেরেছে। খার্তুম, জাবেল আমির এবং অন্যান্য শহরে যেখানে সংঘাতের প্রাথমিক ঘটনা ঘটেছে, আরএসএফ পূর্ব প্রস্তুতি অনুযায়ী অভিযান চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তাদের প্রতিটি পদক্ষেপের আগে টার্গেটিং তথ্য সরবরাহ করেছে। এদিকে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত শুধু নথিপত্র বা তথ্য নয়, সরাসরি অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে। চীনা স্যাম সিস্টেম আর আধুনিক যুদ্ধ সরঞ্জাম আরএসএফ এর হাতে পৌঁছে দিয়েছে। আর এই তথ্য ও অস্ত্রের মাধ্যমে তারা শহরে ঢুকে গণহত্যা চালাচ্ছে, নারীদের উপর নির্যাতন চালাচ্ছে আর বাজার ঘর ধ্বংস করছে। প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত, আর প্রতিটি হত্যা প্রমাণ করে এই যুদ্ধ শুধু স্থানীয় নয়, এটি আন্তর্জাতিক স্বার্থের প্রক্সি ওয়ার। এর মাধ্যমে স্পষ্ট হয়ে আসে কেন আরএসএফ এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে এবং কেন সুদানের সরকারি বাহিনী এই আগ্রাসন প্রতিরোধে সমস্যার সম্মুখীন হচ্ছে। এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে সুদানের পশ্চিমাঞ্চল বাবানুসা এলাকার আকাশে একটি বিশাল বিস্ফোরণের ছবি ছড়িয়ে পড়ে। জমিতে পড়ে থাকা একটি বড় সাদা প্লেন, আইলোসিন IL-76 এর অবশিষ্টাংশ। আর এখান থেকে শুরু হয় এক নতুন প্রশ্নে ঘেরা অধ্যায়। ওই বিমানটি কোথা থেকে এসেছিল, কারা চালাচ্ছিল আর কেন ভূপাতিত হলো? প্রাথমিক রিপোর্ট বলছে এটি ছিল সুদানীয় এয়ারফোর্সের IL-76, যেটি সেনা সরবরাহ ও লজিস্টিক বহনের কাজে নিয়োজিত ছিল। স্থানীয় সূত্র ও আরএসএফ এর বিবৃতিতে দাবি করা হয়েছে প্লেনটি সরকারি বাহিনীর জন্য রসদ বহন করছিল। প্লেনটি লক্ষ্য করে আরএসএফ এর নির্ধারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লঞ্চ করা হয়। আরএসএফ দাবি করেছে তারা চীনা নির্মিত FK-2000 ধরনের শর্ট রেঞ্জ স্যাম ব্যবহার করে প্লেনটিকে ভূপাতিত করেছে। এই দাবির সঙ্গে আরএসএফ তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্লেনটির ধ্বংস হওয়া অংশও দেখিয়েছে। সুদান সরকার এই IL-76 প্লেন কিনেছিল কিরগিজস্তান থেকে সেকেন্ড হ্যান্ড হিসাবে প্রায় $12 মিলিয়ন। তবে বিমানটি পরিচালনা করছিল রাশিয়ান ক্রু, যেহেতু এই বিমানের নির্মাতা দেশ হচ্ছে রাশিয়া। তাদের মূল কাজ ছিল কার্গো ড্রপ করা, অস্ত্র ও সরঞ্জাম সুদান সরকারি বাহিনীর কাছে পৌঁছে দেয়া। কিন্তু প্লেনের উপর আক্রমণ করলো আরএসএফ। তাদের হাতে ছিল অ্যাডভান্স চাইনিজ স্যাম সারফেস টু সারফেস মিসাইল সিস্টেম, যা আরব আমিরাত চায়না থেকে ক্রয় করেছিল এবং এটা সরাসরি সরবরাহ করে আরএসএফ এর কাছে। রাডার গাইডেড মিসাইলস এবং গান ফায়ারের মাধ্যমে বিমানটিকে 30,000 ফুট উপর থেকে ভূপাতিত করা হয়। বিমানটি ক্র্যাশের সময় প্রায় 50 টন অস্ত্র বহন করছিল বলে ধারণা করা হয়, যার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস, রাইফেলস এবং ট্যাকটিক্যাল ইকুইপমেন্ট ছিল। এই প্লেন ক্র্যাশ কেবল অস্ত্র ধ্বংস করেনি, এটি আরএসএফ এর ক্ষমতা প্রমাণ করল। তারা দেখালো যে মডার্ন এয়ার ডিফেন্স এবং ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তারা সুদান সরকারি বাহিনীর শক্তি চ্যালেঞ্জ করতে সক্ষম।
একসময় প্লেনটির লক্ষ্য ছিল সুদান গভর্নমেন্ট, কিন্তু আরএসএফ এর লক্ষ্য ছিল ইউএই ও ইসরায়েলের সমর্থনে প্লেনকে ভূপাতিত করে যুদ্ধের ভারসাম্য নিজেদের দিকে টেনে নিয়ে আসা। এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও আরএসএফ ও তাদের ব্যাকার্স ইউএই এবং ইসরায়েল চুপচাপ থেকে যায়। সুদান সরকারের স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী আরএসএফ কেবল একটি শ্যাডো আর্মি নয়, তারা আধা সামরিক শক্তি যা বিশ্বের নজরের বাইরে কাজ করছে, এবং প্লেন ক্র্যাশ এর ঘটনা সেই সত্যকেই উন্মোচন করল। সুদানের সেই রক্তাক্ত লড়াই শুধু স্থানীয় সামরিক সংঘাত নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা ও ক্ষমতার খেলা। র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগেলো, যাকে হেমেতি নামে ডাকা হয়, তিনি ছিলেন মরুভূমির সাধারণ একজন উট ব্যবসায়ী এবং সীমান্ত চোরাকারবারি, কিন্তু আজ তারা পরিণত হয়েছে অত্যাধুনিক অস্ত্র ও প্রশিক্ষণে সজ্জিত এক প্রায় অপ্রতিরোধ্য বাহিনীতে। কিভাবে এটি সম্ভব হলো? মূল উত্তরটি লুকিয়ে আছে দুবাই এবং তেল আবিবের গোপন লেনদেনে। সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সরাসরি সমর্থন দিচ্ছে, শুধু অর্থ নয়, অস্ত্র, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও। ইউএই এর হাতে রয়েছে চীনের স্যাম সিস্টেম, যা আরএসএফ ব্যবহার করে বিমানের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে। IL-76 কার্গো বিমানটি ভূপাতিত হওয়া সেই ঘটনার প্রমাণ, যেখানে আরএসএফ সক্ষম হয়েছিল সুদানের সরকারি বাহিনীর জন্য আসা অস্ত্রবাহী বিমানটিকে ধ্বংস করতে। আর এই ঘটনাটি ঘটে বিগত 5ই নভেম্বর। ইসরায়েলের দিকেও নজর দিতে হবে। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তারা এসএএফ এর কৌশলগত অবস্থান, সেনাদের ফোন কনভারসেশন এবং সামরিক কমান্ড ট্র্যাক করছে। আরএসএফ এই তথ্য ব্যবহার করে সরকারি বাহিনীর ওপর হিট অ্যান্ড রান হামলা চালাচ্ছে। শহরগুলোতে গণহত্যা, লুটপাট এবং নারীদের উপর আক্রমণ সবই এই ডেটা এবং অস্ত্রের সমন্বয়ে সম্ভব হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে প্রশিক্ষণও দিচ্ছে। ইউএই এর বিশেষজ্ঞরা আরএসএফ এর কমান্ডারদের উন্নত নগর যুদ্ধ, ড্রোন ব্যবহার এবং আধুনিক অস্ত্র নিয়ন্ত্রণ শেখাচ্ছেন। এই প্রশিক্ষণগুলো আরএসএফকে একাধারে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য করেছে। ইউএই এর স্বার্থ স্পষ্ট, সুদানে থাকা স্বর্ণের খনির প্রায় 80% নিয়ন্ত্রণ করা। যদি সুদানে কোনো নির্বাচিত স্থিতিশীল সরকার আসে, তাহলে আরব আমিরাত সুদানের এই বাজার হারাবে। তাই তারা এই প্রক্সি ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে প্রায় $1 বিলিয়ন বছরে আয় করার জন্য। অবশেষে সুদান সরকার জাতিসংঘে রিপোর্ট করেছে আরএসএফকে একটি সন্ত্রাসী ও ঘাতক সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য। পাশাপাশি তারা আরব আমিরাতকে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চুপ। আরএসএফ এর এই কার্যকলাপের বিরুদ্ধে ন্যায় বিচারের কোনো দৃঢ় পদক্ষেপ দেখা যায়নি এখন পর্যন্ত। তবে আজ আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতায় আরএসএফ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখানে বোঝা যায় কতটা জটিল এই যুদ্ধ। প্রতিটি গোলবার, প্রতিটি ড্রোন হামলা, প্রতিটি স্পাইওয়্যার অপারেশন এবং প্রতিটি আরএসএফ এর পদক্ষেপের পেছনে লুকিয়ে রয়েছে বিশ্ব শক্তির ছায়া। সুদানের সরকারি বাহিনী একা আরএসএফ এর বিরুদ্ধে লড়াই করতে পারেনি, কিন্তু আজ মিডল ইস্ট এর 3টি শক্তিশালী দেশ ইরান, তুর্কি এবং ইজিপ্ট তাদের পাশে রয়েছে। এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি সামরিক, কৌশলগত এবং প্রযুক্তিগত। ইরান এর রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, বিশেষ করে কুদস ফোর্স, সুদানের স্বাধীন প্রতিরোধ বাহিনী যেমন আল বারা ব্রিগেড এর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। তাদের সরবরাহ করছে অ্যান্টি ড্রোন মিসাইলস, থার্মোব্যারিক মর্টার শেলস এবং অ্যাডভান্স ইন্টেলিজেন্স টুলস, যা আরএসএফ এর আধুনিক অস্ত্র ও ড্রোনকে বিফল করছে। এই অস্ত্রগুলো আরএসএফ এর উপর প্রচন্ড ধাক্কা তৈরি করেছে এবং সুদান সরকারি বাহিনীর পাল্টা অভিযানকে কার্যকর করেছে। তুরস্কের MIT গোয়েন্দা সংস্থা সুদান সরকারের জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং প্রযুক্তি সরবরাহ করেছে। তারা শহুরে যুদ্ধ, ড্রোন অপারেশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল শেখাচ্ছে। বিশেষ করে আরএসএফ এর পেগাসাস নজরদারি এবং আরব আমিরাত ও ইসরায়েলের সাপোর্ট মোকাবিলার জন্য এই প্রশিক্ষণ এক গেম চেঞ্জার। অপরদিকে ইজিপ্ট বা মিশরও সুদানের প্রতিবেশী দেশ হিসেবে নীল নদের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তারা সুদানে পাঠিয়েছে ইউনিট 777 স্পেশাল ফোর্সেস এবং গোয়েন্দা তথ্য। এরা সরাসরি আরএসএফ এর চলাচল ও লজিস্টিক ট্র্যাক করছে এবং সুদান সরকারি বাহিনীর জন্য হামলার পরিকল্পনা সমন্বয় করছে। ইজিপ্ট জানে যদি আরএসএফ নীল নদের উপর প্রভাব বিস্তার করে, তাহলে তাদের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে।
এই তিন দেশের একত্রিত উদ্যোগী আরএসএফ এর অপ্রতিরোধ্য ভাবনা ভেঙে দিয়েছে। ইসরায়েল ও আরব আমিরাত এর সাপোর্ট থাকা সত্ত্বেও সুদান সরকারের সঙ্গে এই আন্তর্জাতিক জোট আরএসএফ এর আগ্রাসন রুখে দিচ্ছে। এই সমন্বয় শুধু সামরিক নয়, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে আরএসএফ এর উপর চাপ সৃষ্টি করছে, যার দরুন ইসরায়েল ও ইউএই এর শত প্রচেষ্টা থাকা সত্ত্বেও আরএসএফ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সুদানের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। এভাবে সুদান সরকারের পাশাপাশি এই আন্তর্জাতিক জোট রক্ষা করছে এক দেশের সার্বভৌমত্ব। তবে যুদ্ধ এখনো চলছে এবং প্রতিটি অভিযান, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি প্রযুক্তিগত হস্তক্ষেপের দাম দিচ্ছে সাধারণ মানুষ। শুরুতে আরএসএফ কেবল মরুভূমির ক্ষুদ্র মিলিশিয়া হিসেবে উটের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ব্যবসা করত। তাদের ছিল না কোনো রকম সামরিক একাডেমিক শিক্ষা। কিন্তু 2010 সালের পর পরিস্থিতি বদলে যায়। ইউনাইটেড আরব আমিরাত ও ইসরায়েল এর সহযোগিতায় আরএসএফকে উন্নত প্রশিক্ষণ, অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ করা হয়। ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে আরএসএফ জানতে পারে সুদান সরকারি বাহিনীর প্রত্যেকটি যোগাযোগ, কৌশল এবং অবস্থান। ইউএই আর্থিক বিনিয়োগের মাধ্যমে তাদের আধুনিক অস্ত্র সরবরাহ করে, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলস, মডার্ন রাইফেলস এবং আর্মর্ড ভেহিকলস। আরএসএফ এর লক্ষ্য স্পষ্ট, সুদান এর স্বর্ণের বাজারে প্রভাব বিস্তার করা। ইউএই আরএসএফ কে সমর্থন দেয় এই কারণে যে সুদানের যতগুলো স্বর্ণ খনি রয়েছে সেগুলো আরএসএফ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা, আর যদি তারা এই সোনার খনিগুলো নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে দুবাই এর বিশাল সোনার বাজার বিপদে পড়বে। আরব আমিরাত প্রতি বছর সুদানের প্রায় 20% স্বর্ণ অফিসিয়ালি ক্রয় করে, আর প্রায় 80% সুদান থেকে আনঅফিসিয়ালি আরএসএফ এর মাধ্যমে দুবাইতে পৌঁছায়। আরএসএফ এর প্রধান বহুবার আরব আমিরাতে গিয়েছেন এবং মোসাদ এবং আরব আমিরাতের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কৌশল নির্ধারণ হয় কোন এলাকায় কবে হামলা হবে, কোন অঞ্চলে সোনার খনি দখল করা হবে এবং কিভাবে সুদান সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। এই পরিকল্পনা আরএসএফকে শুধু একটি ধ্বংসাত্মক বাহিনীতে পরিণত করেনি, বরং এক অর্থনৈতিক শক্তিও দিয়েছে। এভাবে আরএসএফ, ইউনাইটেড আরব আমিরাত ও ইসরায়েলের যৌথ কৌশলের ফলে সুদান এর কৌশলগত এবং অর্থনৈতিক মানচিত্রে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। বিনিময়ে সুদানের লাখ লাখ মানুষ আজ অনিশ্চয়তায় জীবনযাপন করছে। সুদানের এই যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুসহ সাধারণ মানুষ। বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকট এখন সুদানে। 2023 সালের এপ্রিল থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর 11 মিলিয়নেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে। শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বোমা, ড্রোন, যুদ্ধযন্ত্র দিয়ে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। এক প্রতিবেদনে দেখা যায় সম্প্রতি একটি হাসপাতালে হামলা হয়েছে যেখানে শিশুসহ কয়েকশো মানুষ মারা গিয়েছে। ক্ষুধা ও রোগ এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। প্রায় 25 মিলিয়ন মানুষ ভয়ঙ্কর খাদ্য সংকটে রয়েছে। এই যুদ্ধ শুধু প্রতিরক্ষা বা আগ্রাসনের লড়াই নয়, এটি মানুষের প্রতি এক বড় অবিচার। ঘরবাড়ি হারানো, স্বপ্ন ভেঙে যাওয়া, কথাহীন কষ্ট, এগুলো হলো যুদ্ধের অদৃশ্য অংশ। আসলে যুদ্ধ আগুন নয়, যুদ্ধ হলো ভয়, ক্ষুধা আর আজীবন অস্থিরতা। সুদান আজ শুধু একটি দেশ নয়, এটি একটি বড় যুদ্ধের মঞ্চ, যেখানে লড়াই হচ্ছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং পশ্চিমা শক্তির স্বার্থ নিয়ে। এই যুদ্ধের প্রভাব শুধু সুদানেই সীমাবদ্ধ থাকবে না। সোনা ও খনিজ নিয়ন্ত্রণ, অস্ত্র বাণিজ্য, রাষ্ট্রীয় বিভাজন সবই এই সংঘর্ষকে বৈশ্বিক মাত্রায় নিয়ে যাচ্ছে। এক বিশ্লেষক মন্তব্য করেছেন, সুদানস গোল্ড সেক্টর কানেক্টস টু এ রিজিওনাল কনফ্লিক্ট ইকোসিস্টেম। যদি সুদানে স্থিতিশীলতা ফিরে না আসে তাহলে আফ্রিকার একটি অংশ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে দশক ধরে ধ্বংসপ্রবণ হতে পারে। পরিশেষে সুদানের এই যুদ্ধ আজ প্রমাণ করে মানুষ নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে। ইসরায়েল ও আরব আমিরাত নিজেদের স্বার্থ রক্ষার্থে একটি দেশ ও জাতিকে পুরো নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক যেমনটা তারা করেছে ফিলিস্তিনের সাধারণ মানুষের সাথে। অপরদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো পুরোপুরি নিশ্চুপ, তারা যেন ক্ষমতাসীনদের হাতের পুতুল। বন্ধুরা, আপনারা কি মনে করেন সংযুক্ত আরব আমিরাত কি সঠিক পথে আছে? ইউনাইটেড নেশনস কি বর্তমান বিশ্বের মানুষের হয়ে কাজ করছে? ইরান, তুরস্ক, মিশর কি ঠিক পথে এগোচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।
বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।